আদির জন্য শেষ পর্যন্ত মিঠিকে নিজের কাছে রাখতে পারল পল্লবী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোনোভাবেই আদি নিজের ইমপ্রেশনটা ভালো করতে পারছে না পল্লবীর সামনে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো কাজ করছে আদি। সমাজের দুর্নীতি যারা করছে তাদেরকে মেরে সিধে করে দিচ্ছে, বাট বুঝতে পারছে না পল্লবী ভাবছে কোনো ভালো মানুষকেই হয়তো বারবার করে আদি মারছে। আর এদিকে আদি তো পল্লবীকে দেখে ফিদা হয়ে যায়। বারবার করেই পল্লবীর মুখটা আদির চোখের সামনে ভাসতে থাকে আর বলে, এর পরের বার যখন দেখা হবে ডিরেক্ট বিয়ের কথা বলবো। এমনটাই ভাবছিল আদি। এর মাঝখানেই বাড়িতে চলে গেছে পল্লবী আর গিয়ে কথা বলতে থাকে মায়ের সাথে আর বলে, এখন আমার ঝুট ঝামেলা একদম ভাল লাগে না। মানুষ যে কেন একে অপরের সাথে লড়াই করে, ঝামেলা করে, বুঝতে পারি না। সবাই এখন নর্মালভাবে থাকতে পারে না মা। কমলা বলে, এরকম কি আর ভাবলে হয় রে মা? যাই হোক, তুই আর এসব নিয়ে ভাবিস না, তুই যা, গিয়ে একটু বিশ্রাম নে। এদিকে সমর এসে যথারীতি আবারও অপমান করতে থাকে পল্লবীকে। তখনই শ্রীনিবাস বলে, মুখ সামলে কথা বলো, ভুলে যেও না তুমি তোমার বোনের সম্পর্কে এই কথাগুলো বলছো। ও কিন্তু তোমার বোন হয়। সমাজে আর যে যাই বলুক না কেন, তুমি অন্তত ওর দাদা, তাই দাদার মতোই কথা বললে ভালো হবে। এর মাঝখানেই ঝিনুক চলে গেছে কলেজে। অপেক্ষা করতে থাকে রণজয়ের জন্য। বলতে বলতে রণজয় এসে গেছে। ঝিনুক বলে, কিরে তুই এত দেরি করলি কেন? কিরে গার্লফ্রেন্ডের সাথে আবার ঝামেলা টামেলা করেছিস নাকি? সত্যি করে বল তো, সব ঠিক আছে তো? এরপরে রণজয় বলে, হ্যাঁ সব ঠিক আছে। ঝিনুক বলে, জানিস কালকে তুই ছিলিস না, আমার বাড়ি ফিরতে কত প্রবলেম হয়েছে। আরে বাবা, আমি তো ক্যাবই বুক করে উঠতে পারছিলাম না। তারপর ওই যে সম্রাট খাসনবিশ, উনি আমাকে বলল লিফট দিয়ে দেবে। তারপরে আমাকে ফলো করছিল, আমাদের বাড়িতে পৌঁছে যায় আর গিয়ে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। রণজয় তো এটা শোনার পরে কি বলবে বুঝতে পারছে না। জিজ্ঞেস করে, কাকু কাকিমা কি বলল? আর তোর কি এই বিয়েতে মত আছে? তখনই ঝিনুক বলে, আমিও সব জানি না। জানিস তোর ওই দেওয়া যে নাড়ুগুলো, ওগুলো মা খেয়ে খুব খুশি হয়েছে, ভীষণ টেস্টি রে ওগুলো। ঝিনুকের বিয়ের খবর শুনে রণজয়ের মনটা মোটেও ভালো লাগে না, কারণ রণজয় ঝিনুককে ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা এখনো বলে উঠতে পারেনি। এর মাঝখানেই দেখা যায় কমলা সবার সাথে কথা বলতে থাকে আর মিঠিকে নিজের কাছে রেখে দেয়। সাথে তো পল্লবী ছিলই। তখনই সবাই বলে, বিশেষ করে সমর বলে, আচ্ছা ব্যাপারটা ঠিক কী হলো আমি বুঝতে পারলাম না। ঠাম্মি তখন বলে, কোন ব্যাপার? সমর এরপর বলে, ওই যে ঝিনুকের ব্যাপারটা। ঠাম্মি শ্রীনিবাসকে বলে, হ্যাঁ রে, তুই কি কিছু ভাবলি? ঝিনুকের সাথে কি ওই ছেলেটার বিয়ে দিবি? শ্রীনিবাস বলে, দেখো মা, এখনও আমি এসব কিছু ভাবিনি। ভাববই বা কি মুখে বলো? ছেলেটার সম্পর্কে তো আগে জানাজানি করতে হবে, কেমন কি, সারা জীবনের ব্যাপার বলে কথা। প্রীতি বলে, বাবা কিছু মনে করবেন না, উনি এত স্ট্যান্ডার্ড মানুষ, আর উনি ঠিক করেছেন যখন বিয়ে করবে আর আমরা বিবেচনা করব, আমাদের সাথে তো ওনার অনেকটাই তফাৎ রয়েছে, তাই না? কমলা বলে, তাতে কি হয়েছে? কিন্তু আমার মেয়ের বিয়ে হবে আর আমি ভেবেচিন্তে দেখব না? ছেলেটাকে যাচাই করে নেব না যে আদেও সে আমার মেয়েকে ভালো রাখতে পারবে কিনা? এর মধ্যেই পল্লবী বলে, বাবা তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ঝিনুকের সম্মতিটা নিও। ঝিনুক যা বলবে সেটাই যেন হয়, তাহলে আমার কোনো আপত্তি থাকবেও না। আর এটা শোনার পরেই রীতিমতো অবাক হয়ে যায় সমর আর বলে, শোন, তোর জীবনটা তো নষ্ট করেছিস, এখন বোনের জীবনটা নষ্ট করিস না। এর মধ্যেই বাড়িতে হঠাৎ করেই চলে এসেছে পুলিশ আর বলে, আপনি কি শ্রীনিবাস গুহ? আপনাকে আপনার স্ত্রীকে একবার থানায় যেতে হবে, আর আপনার মেয়ে পল্লবী গুহকেও, সাথে ওই বাচ্চাটাকেও নিয়ে নেবেন। এরপর বড়বাবু দেখা করেছে বলে সবাইকে নিয়ে থানায় চলে যায়। তখনই শ্রীনিবাস বলে, কি হয়েছে স্যার, আমরা কি কোনো অন্যায় করেছি? তখন বড়বাবু বলে, শুনলাম আপনারা নাকি এই বাচ্চাটাকে জোর করে আপনাদের কাছে রেখে দিয়েছেন। কি অধিকারে? হ্যাঁ, কিডন্যাপ করেছেন? পল্লবী তো ভেবেই উঠতে পারে না এরকম অভিযোগ আবার কে করলো। এর মাঝখানে এই মিঠির পিসি অর্থাৎ সুপর্ণা সানি চলে এসেছে আর বলে, মিঠি, ওরা তোমার ওপরে খুব অত্যাচার করেছে বুঝি? এরপরেই পল্লবীকে জিজ্ঞেস করে, এই বাচ্চাটা আপনার কে হয়? যথারীতি পল্লবী বলে, আমার মেয়ে হয়। অফিসার বলে, শাখা নেই, সিঁদুর নেই, আপনার মেয়ে হয়ে গেল? বিয়ে করেছেন? এরপর পল্লবী কী করবে বুঝতে পারে না। তখন অন্যদিকে শ্রীনিবাস আর কমলা কিছু বললে পুলিশ তো যথারীতি খুব রেগে যায় আর বলে, একদম উল্টোপাল্টা কথা বললে কিন্তু জেলের মধ্যে ঢুকিয়ে দেব। পল্লবী বলে, স্যার
আপনি কোনো কিছু না জেনে শুনে এইভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। আপনি কিন্তু চরমতম অন্যায় করছেন। এর মাঝখানে সুপর্ণা বলে, আমাদের বাড়ির মেয়েকে উনি কেন ওনার কাছে রাখবেন বলুন তো? এটা কি হয়? এটা কি সম্ভব? তারপরেই তখন একটা কথাই বলতে থাকে কমলা, মিঠিমা যেখানে ভালো থাকবেন সেখানেই থাকাটা তো দরকার। আপনি কেন বুঝতে পারছেন না? তখনই একটা কথাই শুধু পল্লবী ভাবে, মিঠিকে যেভাবেই হোক নিজের কাছে রাখবে, কোনোভাবেই সে ছেড়ে দেবে না। তখন কমলা আর শ্রীনিবাসকে পুলিশ হুমকি দিতে থাকে। পল্লবী বলে, মিঠি আমার মেয়ে, ও আমার কাছেই ভালো থাকে। কিন্তু সুপর্ণা বলে, ও আমাদের বাড়ির মেয়ে, তোমার সাথে আমার দাদা ভাইয়ের কোনো সম্পর্ক তৈরি হয়ইনি, তাহলে ও তোমার মেয়ে কী করে হলো? এরপর সাগরের অনুপস্থিতিতে রীতিমতো মিঠিকে নিয়ে খুবই বাড়াবাড়ি করতে থাকে সানির মা আর সুপর্ণা। সানি তখন ভাবে যেভাবেই হোক মিঠিকে নিজের কাছে রাখতে হবে, তবেই তো সাগরের সমস্ত সম্পত্তি পাওয়া যাবে, নাহলে তো এত সহজে কোনো কিছুই পাওয়া যাবে না। এদিকে বাড়িতে আদি বারবার করে পল্লবীর কথাই ভাবতে থাকে। পল্লবীকে ছাড়া সে অন্য কিছু আর ভাবতেই পারে না। এর মাঝখানেই পল্লবী কোনোভাবেই মিঠিকে ছাড়তে চায় না আর বলে, মিঠি আমার মেয়ে, ওকে আমি ছাড়বো না। মিঠিও যথারীতি যেতে চায় না সুপর্ণাদের সাথে, কিন্তু সুপর্ণা জোর জবরদস্তি করতে থাকে। আর এদিকে আদির কাছে খবরটা পৌঁছে যায়, তাই আদি চেষ্টা করে যেভাবেই হোক সব কিছু ভালোই করে দিতে। যথারীতি পল্লবী বাড়িতে চলে যায়। তখনই পুলিশ নিজের গাড়িতে করে কমলা আর শ্রীনিবাসকে বাড়িতে ছেড়ে যায় আর বলে, স্যার ম্যাডাম, দয়া করে আপনারা স্যারের কাছে আমার নামে বদনাম করবেন না, আমি তো বেশি কিছু করিনি বলুন। আর এই স্যার ম্যাডামকে এত সম্মান করছে, আর কোন স্যারের কথাই বা বলছে, কোন স্যারের কথাতেই ছেড়ে দিয়েছে কমলা আর শ্রীনিবাসকে? এই সব প্রশ্নের উত্তর চাই পল্লবীর। কিন্তু পল্লবীকে ভালোবাসে আদি, তাই আদির সব কিছু করতে পারে পল্লবীর জন্য। এর মাঝখানে মিঠিকে পেয়ে পল্লবী আবার খুশি হয়ে যায় আর ভাবে এবারে আর মিঠিকে সে হাতছাড়া করবে না।